প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আজকে আলোচনা করব ঢাকা বোর্ড 2016, অর্থাৎ আজকে 2016 সালের কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ঢাকা বোর্ড 2016 এর প্রথম কোশ্চেনটা বলা আছে উই শুড, আমাদের উচিত, রিড বুকস, আমাদের বই পড়া উচিত, কেন? টু অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জনের জন্য। তাহলে বাক্যটা আছে সিম্পল সেন্টেন্সে, আর সিম্পল সেন্টেন্সে যদি উদ্দেশ্যমূলক টু থাকে, সিম্পল সেন্টেন্সে যদি উদ্দেশ্যমূলক টু থাকে তাহলে কমপ্লেক্স করার জন্য উদ্দেশ্যমূলক টু এর জায়গায় সো দ্যাট লিখতে হয়। উদ্দেশ্যমূলক এই টু এর জায়গাতে সো দ্যাট লিখতে হয়। তাহলে আমরা এখন আমরা এই বাক্যটাকে কপি করব, সম্পূর্ণ বাক্যটাকে কপি করি। তা আমরা যেটা করব সেটা হলো এই যে টু এর জায়গায় লিখব সো দ্যাট। সো দ্যাটের পরে তোমাকে একটা সাবজেক্ট লিখতে হবে। তো সাবজেক্ট প্রথম বাক্যে উই দেওয়া আছে, তো তুমি লিখবা উই। তারপরে প্রথম বাক্য যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে লিখবা ক্যান, আর প্রথম বাক্য ফার্স্ট টেন্স হলে কুড লিখবে। যেহেতু প্রথম বাক্য প্রেজেন্ট টেন্স তাহলে আমরা লিখব ক্যান, সো দ্যাট উই ক্যান। তারপরে মূল ভার্ব থেকে বাকি অংশ। টু এর পরে মূল ভার্ব থাকে, তো এই যে মূল ভার্ব, ক্যানের পরে মূল ভার্ব, কারণ ক্যান হলো মোডাল অক্সিলারি। তাহলে উত্তরটা হলো উই শুড রিড বুকস, আমাদের বই পড়া উচিত, সো দ্যাট যাতে উই ক্যান অ্যাকোয়ার নলেজ, যাতে আমরা জ্ঞান অর্জন করতে পারি। আচ্ছা, তারপরে ডি নম্বরে একটা বাক্য আছে, কারণ তোমরা জানো যে যে কোনো বোর্ডের 6টা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে হয়তো 2টা 3টা এরকম বাক্যই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে থাকে। তো আমরা দেখলাম যে ঢাকা বোর্ডের প্রথম বাক্যটা কমপ্লেক্স, তারপরে ডি নম্বর বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্সের। তো ডি নম্বর বাক্যটা হলো বাই রিডিং গুড বুকস, ভালো বই পড়ে উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড, আমরা আমাদের মনটাকে কি করতে পারি? এনরিচ করতে পারি। তো এখন এটা কম্পাউন্ড করতে বলছে, তাহলে দুই বাক্যের এই যে মাঝখান তোমরা দেখতেছ, দুই বাক্যের এই মাঝখানটাতে আমরা কি করব? এন্ড অর বাট বসিয়ে দেব। আচ্ছা, তো আমরা দেখি দ্বিতীয় সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমরা প্রথম বাক্যটাকেও কি করব? প্রেজেন্ট টেন্স করে দেব। তো প্রেজেন্ট টেন্স করতে গেলে কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে গেলে প্রথমে একটা সাবজেক্ট লিখতে হয়। তো দ্বিতীয় বাক্য থেকে সাবজেক্টটা নিয়ে আসি। দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হলো উই, তাই আমরা প্রথম বাক্যে লিখব উই। আর দ্বিতীয় বাক্যে প্রেজেন্ট টেন্স, তাই আমরা সাবজেক্ট উই লেখার পরে প্রেজেন্ট টেন্স লিখব। তো প্রেজেন্ট টেন্স লেখার জন্য এই যে রিডিং ভার্বটার আইএনজিটাকে আমরা কি করে দেই? বাদ দিয়ে দিই। উই রিড গুড বুকস, উই রিড গুড বুকস, আমরা ভালো বই পড়ি। আর এই যে দুই বাক্যের মাঝখানে কমা, সেই জায়গায় আমরা এন্ড বসিয়ে দিই। উই রিড গুড বুকস, আমরা ভালো বই পড়ি, এন্ড তারপরে এন্ডের পরে তুমি দ্বিতীয় বাক্য লিখে দাও, এন্ড উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড। তারপরে তুমি এটা আরেকটু সুন্দর, মানে বাক্যটার অর্থ আরেকটু অর্থবহ করার জন্য তুমি হয়তো লিখতে পারো উই রিড গুড বুকস, আমরা ভালো বই পড়ি, অ্যান্ড সো বা অ্যান্ড ইন দিস ওয়ে, এবং এই উপায়ে। ইন দিস ওয়ে তুমি লিখতে পারো আরেকটু অর্থবহ বা সুন্দর করার জন্য, ইন দিস ওয়ে উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড, এটাও দিতে পারো। অর্থাৎ এই যে এই বাড়তি কথাটুকু তুমি অন্তর্ভুক্ত করতে পারো বাক্যের অর্থ সুন্দরের জন্য। আর যদি তুমি স্বাভাবিকভাবে কমার জায়গায় এন্ড লেখার পরে দ্বিতীয় বাক্য লিখে দাও, এতেও কিন্তু নাম্বার কাটা যাবে না। এরপর আসো আই নম্বর বাক্যতে লেখা আছে হোয়েন উই রিড গুড বুকস উই ডিসকভার নিউ ওয়ার্ডস, যখন আমরা ভালো বই পড়ি উই ডিসকভার, আমরা আবিষ্কার করি নিউ ওয়ার্ডস, নতুন একটা বিশ্ব তৈরি করি। সিম্পল সেন্টেন্স করতে বলছে, তাহলে বাক্যটা আছে কিসে? হ্যাঁ, বাক্যটা আছে হলো কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স, অ্যাজ, হোয়েন থাকলে এবং দুই বাক্যের সাবজেক্ট একই রকম থাকলে আমরা এটাকে আসলে লিখতে পারি। আমরা লিখতে পারি কিভাবে? যে বাই রিডিং গুড বুকস, ভালো বই পড়ে উই ডিসকভার নিউ ওয়ার্ডস। সিন্স, অ্যাজ, হোয়েন যুক্ত দুটি বাক্যের সাবজেক্ট একই রকম হলে আমরা প্রথম বাক্যের মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে পারি। তাহলে বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, বাই রিডিং বুকস বা রিডিং গুড বুকস, এভাবেও তুমি দিতে পারো।
ভালো বই পড়ার দ্বারা। রিডিং গুড বুকস উই ডিসকভার নিউ ওয়ার্ডস, এটা উত্তর হবে, অথবা বাই রিডিং গুড বুকস। আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত কপি করব, লিখে দিলাম বাই রিডিং গুড বুকস উই ডিসকভার নিউ ওয়ার্ডস, সিম্পল সেন্টেন্স হয়ে গেল। অথবা তুমি যদি প্রথম বাক্যের মূল ভার্বের সাথে আইএনজি যোগ করো, তুমি যদি বলো না আমি উত্তরটা এভাবে লিখবো, তাহলে হবে। তুমি যদি রিডিং থেকে লেখো তাহলে তোমার উত্তর হবে, তখন রিডিংটা বড় হাতে দিয়ে দিবা। রিডিং গুড বুকস, ভালো বই পড়ে, উই ডিসকভার নিউ ওয়ার্ডস, আমরা নতুন বিশ্ব তৈরি করি। আচ্ছা, এরপরে চলে আসি আমরা কুমিল্লা বোর্ড 2016, মিস্টার রহিম, তারপরে কমা, ওয়ান অফ মাই কাজিন ইজ এ গুড সিটিজেন। মিস্টার রহিমের একটা পরিচয় সামনে দেওয়া আছে। এই যে মিস্টার রহিমের যে একটা পরিচয়, ওয়ান অফ মাই কাজিন, তিনি আমার মানে আমার অনেকগুলো কাজিনের মধ্যে একজন কাজিন, তো তিনি ইজ এ গুড টিচার, তিনি একজন ভালো কি শিক্ষক। আচ্ছা, এখন এই বাক্যটাকে আমাদের একটু জটিলভাবে চিন্তা করতে হবে। কিভাবে আমরা জটিলভাবে চিন্তা করতে পারি? আমরা বলতে পারি যে বাংলাটা এইভাবে বলতে পারি, মিস্টার রহিম যিনি আমার একজন কাজিন, তিনি ভালো শিক্ষক, এভাবে তুমি চিন্তা করতে পারো। তো আমরা যেটা করতে পারি সেটা হলো এই যে নাউনটা মিস্টার রহিম এবং এই যে তারপরে কমা ব্যবহার করা আছে, আমরা এই জায়গাটাতে একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে পারি। তাহলে আমরা প্রথমে লিখব মিস্টার রহিম হু, এই জায়গাটাতে আমরা একটা রিলেটিভ প্রোনাউন হু ব্যবহার করব। মিস্টার রহিম হু, এর পরে আমরা একটা ভার্ব দিব। মিস্টার রহিম একজন, তাই আমরা লিখব ইজ, তারপরে এই অংশটুকু আমরা লিখে দিব। মিস্টার রহিম হু ইজ ওয়ান অফ মাই কাজিন ইজ এ গুড টিচার। তাহলে আমরা এই যে কমার জায়গায় কি করলাম, আমরা এই কমার জায়গাটায় একটা রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের পরে একটা ভার্ব নিয়ে নিলাম। ভার্বটা মিস্টার রহিম অনুসারে ইজ বসালাম, আর বাক্যটা যেহেতু প্রেজেন্ট টেন্স এই জন্য আমরা ইজটাকে বাছাই করলাম। তাহলে মিস্টার রহিম হু ইজ ওয়ান অফ মাই কাজিন ইজ এ গুড টিচার, এভাবে তোমরা করতে পারো। এরপর আমরা চলে যাই পরের বাক্য, হি ওয়ান্টস হিজ স্টুডেন্টস টু বি গুড সিটিজেন। এই বাক্যটা কি ধরনের সেন্টেন্স? এই বাক্যটা আছে তোমার সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে, জটিল বাক্য করতে বলছে। তো আমরা এখানে বাংলাটা বলি, হি ওয়ান্টস, সে চায়, হিজ স্টুডেন্টস, তার ছাত্রছাত্রীরা, টু বি, হোক, গুড সিটিজেন, সুনাগরিক। তিনি চান তার ছাত্রছাত্রীরা সুনাগরিক হোক। আচ্ছা, তো আমরা এভাবে বলতে পারি কমপ্লেক্স, জটিল, তো একটু জটিলভাবে বলতে পারি, তিনি চান যে তার ছাত্রছাত্রীরা সুনাগরিক হবে। কোনো বাক্য যদি দেখো যে সেটা কোনো নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত না, তখন সেটাকে কিন্তু তুমি তোমার মাতৃভাষা বাংলায় চিন্তা করে লিখে দিতে পারো। জটিল বাক্য জটিলভাবে একটু চিন্তা করো, তাহলে আমরা বলবো সে চায় যে, হি ওয়ান্টস, যে ইংরেজি হলো দ্যাট, একটা রিলেটিভ প্রোনাউন। হি ওয়ান্টস দ্যাট, সে চায় যে, তারপর আমরা সাবজেক্ট নিব হিজ স্টুডেন্টস, আমরা এখানে বলবো যে সুনাগরিক হবে, ইংরেজি হলো উইল বি, টু বি জায়গায় উইল বি ব্যবহার করব, উইল বি গুড সিটিজেন। তো he wants that his students will be good citizens. আচ্ছা, তা আমরা এখানে একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলাম।
আর এখানে আমরা এই যে টু বিটাকে কি করলাম, উইল বি করে দিলাম। এরপর এফ নাম্বার বাক্যে বলা আছে মিস্টার রহিম ইজ নট অনলি পাংচুয়াল বাট অলসো সিনসিয়ার। মিস্টার রহিম কেবলমাত্র পাংচুয়াল মানে সময়নিষ্ঠ না, তিনি সিনসিয়ার, তিনি আন্তরিক। তো মিস্টার রহিমের এখানে মিস্টার রহিমের দুইটা গুণের কথা বলা আছে, আর এই বাক্যটা নট অনলি এবং বাট অলসো দ্বারা নির্দেশ করি। বাট অলসো, নট অনলি এবং বাট অলসো। আচ্ছা, নট অনলি বাট অলসো থাকলে বাক্যটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। ইয়েস, তো নট অনলি এবং বাট অলসো যুক্ত বাক্যটা সিম্পল সেন্টেন্স করার জন্য আমরা একদম সিম্পলভাবে বলবো যে মিস্টার রহিমের দুইটা গুণের কথা আমরা বলে দিব। একটা গুণ হলো পাংচুয়াল আর একটা গুণ হলো সিনসিয়ার। তাহলে আমরা লিখব মিস্টার রহিম ইজ, দুইটা গুণের কথা, একটা গুণ হলো পাংচুয়াল। মিস্টার রহিম ইজ পাংচুয়াল and sincere. Mr. Rahim is punctual and sincere. এরপর আমরা চলে যাই হাই নাম্বার বাক্যে। হি গোজ টু ক্লাস আফটার টেকিং প্রিপারেশন। কি বলছে? হি গোজ টু ক্লাস, তিনি ক্লাসে যান মানে শ্রেণীকক্ষে যান আফটার টেকিং প্রিপারেশন, প্রিপারেশন নিয়ে। তাহলে কথাটা এরকমভাবে বলা যায় কম্পাউন্ড, যে তিনি প্রিপারেশন নেন এবং তারপর ক্লাসে যান। তো তিনি প্রিপারেশন নেন, তাহলে আমাদের সাবজেক্ট লিখতে হবে হি। প্রিপারেশন নেওয়া ইংরেজি হলো টেক, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য যুক্ত করতে হবে হি টেক্স প্রিপারেশন। এরপর কম্পাউন্ড সেন্টেন্স এন্ড লিখবো, তিনি প্রিপারেশন নেন এন্ড তারপরে বাকি অংশ প্রথম সেন্টেন্সটা লিখে দেব, এন্ড গোজ টু ক্লাস। And goes to class. He takes preparation and goes to class. দুই বাক্যটা একই টেন্সের মধ্যে থাকলো। He goes to class, তিনি ক্লাসে যান after taking preparation, প্রিপারেশন নেওয়ার পরে। তাহলে কথা হলো তিনি প্রিপারেশন নেন এবং ক্লাসে যান। যে কাজটা আগে হবে সেটা আমরা আগে লিখে দিলাম। এরপর রাজশাহী বোর্ড 2016। Once upon a time two friends were passing by a forest. Once upon a time, কোন এক সময় two friends, দুই বন্ধু were passing by a forest, বনের মধ্য দিয়ে কি করছিল? হেঁটে যাচ্ছিল। তো আমরা এটা জটিল বাক্য করব, আছে বাক্যটা হলো সিম্পল সেন্টেন্সে। তো সিম্পল সেন্টেন্সের বাক্যটাকে কমপ্লেক্স করতে গেলে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। যে বলতে পারি একদা দুই বন্ধু ছিল যারা বনের মধ্য দিয়ে অতিক্রম করছিল। তাহলে আমরা প্রথম অংশটা লিখে ফেলি যে once upon a time two friends, এখানে আমরা একটু অন্যভাবে কথাটা লিখব, একদা দুই বন্ধু ছিল। তাহলে আমরা লিখব once upon a time there were two friends. এরপর আমরা রিলেটিভ প্রনাউন ব্যবহার করব হু, তারপর who were passing by a forest.
আমরা এই ভার্ব থেকে এই অংশটুকু আমরা পরবর্তী অংশে লিখলাম। আর প্রথম অংশের যেই ফ্রেজ বা শব্দগুচ্ছ সেগুলো দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করে দিলাম। আর দুই বাক্যের মাঝখানে আমরা এখানে একটা রিলেটিভ প্রনাউন ব্যবহার করলাম, হু। ওয়ান্স আপন এ টাইম, এটা সময়বাচক শব্দ যা আছে তাই। টু ফ্রেন্ডস, দুই বন্ধুটাকেই আসলে আমরা কি করে দিলাম, টু ফ্রেন্ডস, দুই বন্ধু। এটা হলো একটা শব্দগুচ্ছ, ফ্রেজ। এই ফ্রেজ থেকে আমরা একটা ক্লজ ব্যবহার করলাম, মানে একটা বাক্য তৈরি করলাম। যেহেতু এই বাক্যটা কি দিয়ে শুরু হবে, টু ফ্রেন্ডস, দুই বন্ধু, কি দিয়ে শুরু করতে পারি আমরা জানি না। এই ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করলাম। একটা যেহেতু দুই বন্ধু, এই জন্য আমরা একটা ভার্ব নিলাম হলো ওয়ার, অতীতকালে, এই জন্য ওয়ার নিলাম। আর তারপরে টু ফ্রেন্ডস, দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস, কোনো এক সময় দুই বন্ধু ছিল। হু ওয়ার পাসিং বাই এ ফরেস্ট, যারা বনের মধ্য দিয়ে অতিক্রম করছিল, যাচ্ছিল। এরপর সাডেনলি দে স এ বিয়ার হুইচ ওয়াজ কামিং টুয়ার্ডস দেম, হঠাৎ দে স, তারা দেখলো, এ বিয়ার, একটা ভালুক, হুইচ ওয়াজ, এই যে দেখো এখানে রিলেটিভ প্রনাউন এবং ভার্ব ব্যবহার করা আছে। রিলেটিভ প্রনাউন এবং ভার্ব ব্যবহার করলে আমরা বুঝবো এটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এটাকে সিম্পল ভাবে চিন্তা করে সিম্পল সেন্টেন্স করে ফেলবো, যে বলবো হঠাৎ তারা একটা ভালুক তাদের দিকে আসতে দেখলো। তাহলে হঠাৎ, সাডেনলি যা আছে তাই, তারা একটি ভালুক তাদের দিকে আসতে দেখলো। আমরা যেটা করব, সিম্পল সেন্টেন্স করতে গেলে আমরা এই রিলেটিভ প্রনাউন এবং অতিরিক্ত ভার্বটা তুলে দিব। কেন তুলে দিব? কারণ সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট দে, একটা ভার্ব স। সাডেনলি দে স এ বিয়ার, তারপরে আমরা বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু লিখে দেব। হঠাৎ একটা ভাল্লুক তাদের দিকে আসতে দেখলো। সাডেনলি দে স এ বিয়ার কামিং টুয়ার্ডস দেম। অতিরিক্ত রিলেটিভ প্রনাউন এবং ভার্বটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এরপর 2 নম্বর বাক্যতে দেখো কি লেখা আছে, দ্য ফার্স্ট ফ্রেন্ড, প্রথম বন্ধুটা, ক্লাইম্বড আপ এ ট্রি, দুই বন্ধুর মধ্যে প্রথম বন্ধুটা কি করলো, গাছে উঠে বসলো বা গাছে চড়লো। অন্য বন্ধুর কথা না ভেবেই সে কি করলো, তোমার গাছের উপরে চড়ে বসলো। তো আমরা এটাকে এভাবে বলতে পারি, এই যে ফার্স্ট ফ্রেন্ড, প্রথম বন্ধু, এই প্রথম বন্ধু, এই শব্দগুচ্ছটাকে আমরা একটা ক্লজ বানাবো, কেননা কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ লাগে। হ্যাঁ, আর দুইটা ক্লজের একটা ক্লজ স্বাধীন বাক্য থাকে আর একটা ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল বাক্য থাকে। আমাদের মাঝে মাঝে এরকম শব্দগুচ্ছ থেকে ক্লজ বানানো হতে পারে, আর ক্লজ বানানোর জন্য আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হয়। যদি দেখি বাক্যে সাবজেক্ট খুঁজে না পাই, তাহলে আমরা ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার দিয়ে শুরু করতে পারি। তাহলে আমরা লিখতে পারি, ইট ওয়াজ ফার্স্ট ফ্রেন্ড, এটা ছিল প্রথম বন্ধুটা। ইট ওয়াজ দ্য ফার্স্ট ফ্রেন্ড, সরি এখানে দা হবে ফার্স্টের আগে। ইট ওয়াজ দ্য ফার্স্ট ফ্রেন্ড, এটা ছিল প্রথম বন্ধুটা। আমরা এই প্রথম বন্ধুটার জায়গায় এখানে লিখবো হু, কারণ প্রথম বন্ধুটা এটা একটা ব্যক্তি, তাই এখানে হু ব্যবহার করলাম, হু। তারপর আমরা ভার্ব থেকে বাকি অংশ লিখবো। এটা ছিল প্রথম বন্ধু যে গাছে চড়লো। তাহলে এখানে একটা রিলেটিভ প্রনাউন ব্যবহার করা হলো। আর আমরা দ্য ফার্স্ট ফ্রেন্ডটাকে একটা ক্লজ বানিয়ে ফেললাম, অর্থাৎ একটা বাক্য বানিয়ে ফেললাম। হ্যাঁ, এরকম কিন্তু তোমাদের প্রয়োজন হতে পারে। এরপর 2 নাম্বার, হি লে ডাউন, সে শুয়ে পড়লো, অন দ্য গ্রাউন্ড, মাটিতে, অ্যান্ড ফেইন্ট ডেথ, এবং মরার ভান করলো। অপর যে বন্ধুটা আছে সে তো আর গাছে চড়তে জানে না, সে কি করলো, মরার মতো ভান করে মাটিতে শুয়ে পড়লো। তো দুই বাক্যের মাঝখানে এন্ড আছে, আর এন্ড থাকা মানে কম্পাউন্ড সেন্টেন্স, এন্ড অর বাট কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স আমরা এটা করব সিম্পল ভাবে, অর্থাৎ খুব সরলভাবে চিন্তা করব। আসলে বাংলা অর্থ, প্রশ্নের বাংলা অর্থ জানলে কিন্তু তুমি সেটা করতে পারো। হি লে ডাউন অন দ্য গ্রাউন্ড, সে মাটিতে কি করলো, শুয়ে পড়লো, মাটিতে শুয়ে পড়লো, এবং ফেইন্ট ডেথ, এবং মরার ভান করলো। তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি,
যে মাটিতে শুয়ে মাটিতে সে মাটির উপর শুলো, তারপরে মরার মতো ভান করলো। তাহলে আমরা যেহেতু দুই বাক্যের সাবজেক্ট একই, কারণ এন্ডের পরে সাবজেক্ট ব্যবহার করা নাই, তাহলে প্রথম বাক্যের মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিই। এই যে মূল ভার্ব লে, এটাকে আমরা বলবো লাইং, LYING। হ্যাঁ, লাইং ডাউন অন দ্য গ্রাউন্ড, এখানে একটা কমা ব্যবহার করব। তারপর দ্বিতীয় বাক্যের এই যে এন্ডের জায়গায় কমা ব্যবহার করলাম, দেখছো। এরপরে আমরা দ্বিতীয় বাক্যে যেহেতু সাবজেক্ট নাই, প্রথম বাক্য থেকে সাবজেক্ট হি নিয়ে আসলাম। তারপরে আমরা বলবো হি ফেইন্ট, FEIGNED, ফেইন্টেড, মরার ভান করলো। লাইং ডাউন অন দ্য গ্রাউন্ড হি ফেইন্টেড, মাটিতে শুয়ে সে মরার ভান করলো। এরপর আই নাম্বারে হি ওয়াজ থট টু বি ডেড, তাকে মৃত ভাবলো। হি ওয়াজ থট, তাকে ভাবা হলো, টু বি ডেড, মৃত, কমপ্লেক্স সেন্টেন্স। তো তাকে মৃত ভাবা হলো, কে ভাবলো? ভাল্লুকটা ভাবলো। এখানে কিন্তু বাক্যটা সম্পূর্ণ একটা গল্পের ছলে লেখা আছে, 10টা বাক্য, তো এই জন্য আসলে সাবজেক্ট ব্যবহার করা হয়নি। এখানে যে ভাবলো তার বিষয়টা দিতে হবে, সাবজেক্টটা দিতে হবে। তো ভাবলো কে? ভাল্লুকটা ভাবলো, যে ভাল্লুক ভাবলো যে সে মৃত। তো আমরা এখানে কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য আমরা ব্যবহার করব রিলেটিভ প্রোনাউন। তো আমরা এখানে আসলে সাবজেক্টটাকে নিয়ে আসব। আমরা সাবজেক্ট লিখব হলো দ্য বিয়ার, ভাল্লুক, দ্য বিয়ার। তারপরে ভার্বকে আনবো, থট, ভাবলো, ভাল্লুক ভাবলো, দ্য বিয়ার থট, ভাল্লুক ভাবলো। তারপর একটা প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন দ্যাট ব্যবহার করব। ভাল্লুক ভাবলো যে, ভাল্লুক ভাবলো যে হি ওয়াজ ডেড, হি ওয়াজ ডেড, ভাল্লুক ভাবলো যে সে মৃত। কমপ্লেক্স সেন্টেন্সটা এভাবে করতে পারি। তারপর তুমি যদি ভাল্লুকের প্রসঙ্গটা না আনো, তুমি যদি চিন্তা করো যে আমি এখানে একটা সাবজেক্ট ব্যবহার করব, ইট, এটা দিয়েও করতে পারো। ইট ওয়াজ থট দ্যাট, ইট ওয়াজ থট দ্যাট দ্য বিয়ার, ভাল্লুককে তোমরা ইট ব্যবহার করতে পারো, প্রাণী, ইতর প্রাণী হিসেবে এখানে করতে পারো, সমস্যা নাই। ইট ওয়াজ থট দ্যাট, তারপরে আগের মতোই হি ওয়াজ ডেড, এইভাবেও করতে পারো। আচ্ছা, যে নাম্বারে বাক্য বলছে দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, ভালুকটি চলে গেল, এন্ড, এবং হি এসকেপড হিমসেলফ, মানে সে নিজেকে পালিয়ে বাঁচালো। তাহলে এখানে এন্ড আছে, এন্ড থাকা মানে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স আমরা এখানে করার সময় এভাবে চিন্তা করতে পারি যে যখন ভাল্লুকটা চলে গেল, যখন ভাল্লুকটা চলে গেল, হি এসকেপড হিমসেলফ, তাহলে সে নিজেকে পালিয়ে বাঁচালো। তাহলে হোয়েন, যখন, দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, এই অংশটুকু আমরা, প্রশ্নের এই অংশটুকু আমরা হোয়েনের পরে দিতে পারি। এটা ছোট হাতের টি হবে। হোয়েন দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, যখন ভালুকটি চলে গেল, এখানে একটা কমা ব্যবহার করব, এন্ডের জায়গায় একটা কমা। তারপরে আমরা দ্বিতীয় বাক্য যা আছে তাই, হি এসকেপড হিমসেলফ। এরপর আছে দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ডে বলা আছে হি ওয়াজ বর্ন এট কাম্বারল্যান্ড অন এপ্রিল 4, 1770, কমপ্লেক্স সেন্টেন্স। তো তিনি কাম্বারল্যান্ডে 1770 সালের 4 এপ্রিলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো এইখানে আমরা এইভাবে বলতে পারি যে এটা ছিল, প্রথমে তারিখটা দিয়ে কথা বলতে পারি যে এটা ছিল এপ্রিল 4, 1770, 1770 যখন তিনি কাম্বারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ তারিখটাকে আমরা দিয়ে একটা বাক্য তৈরি করে ফেলতে পারি
ওটা মানে ক্লজ তৈরি করে ফেলতে পারি। তা আমরা বলতে পারি যেহেতু তারিখের এই যে অংশটুকু, এই তারিখের এই অংশটুকু দিয়ে একটা সাবজেক্ট তৈরি করব, আমরা এটাকে বলবো ইট। প্রথম বাক্য যেহেতু ওয়াজ আছে তাহলে বলবো ইট ওয়াজ, হ্যাঁ, তারপরে তারিখটা বসিয়ে দিব, ইট ওয়াজ অন, এই যে এটা তারিখ, আমরা এই অংশটুকু এখানে নিয়ে আসি, ইট ওয়াজ অন এপ্রিল 4, 1770। এরপর যেহেতু এটা একটা সময় নির্দেশক শব্দ, এখানে আমরা একটা হোয়েন ব্যবহার করতে পারি, হোয়েন এরপরে প্রথম বাক্য, হোয়েন হি ওয়াজ বর্ন এট কাম্বারল্যান্ড। এটা ছিল এপ্রিলের 4, 1770 যখন তিনি কাম্বারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। আমাদের এখানে হোয়েনটা হলো রিলেটিভ প্রনাউন, দুই বাক্যের মাঝখানে রিলেটিভ প্রনাউন, অর্থাৎ প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্য। তো এটা ছিল এপ্রিলের 4, 1770 যখন তিনি কাম্বারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। When he was 8 years old, যখন তার বয়স 8 বছর, his mother died, তার মা মারা গিয়েছিল। তাহলে এই বাক্যটাকে সিম্পল করতে বলছে, তো বাক্যটা আছে হলো কমপ্লেক্স সেন্টেন্সে, যেহেতু এখানে হোয়েন লেখা আছে, এইভাবে আমরা বুঝতে পারলাম যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের বাক্য। তো সিম্পল সেন্টেন্স করতে গেলে আমরা বলবো যে সিম্পল ভাবে চিন্তা করবে এরকম ভাবে যে 8 বছর বয়সে তার মা মারা গিয়েছিল, অর্থাৎ তার মা মারা গিয়েছিল তার 8 বছর বয়সে। তাহলে হিজ মাদার ডাইড, তার মা মারা গিয়েছিল তার 8 বছর বয়সে। তাহলে আমরা এই যে হিজ মাদার ডাইডটাকে প্রথমে নিয়ে আসি, এটা বড় হাতের হয়ে যাবে, হিজ মাদার ডাইড এট, বলতে পারি তার 8 বছর, এট হিজ 8, সংক্ষেপে এভাবে বলে দিতে পারি। তারপরে তুমি এটাকে আরেকবার এভাবে বলতে পারো, এট দ্য এজ অফ 8 হিজ মাদার ডাইড, এভাবেও কিন্তু তুমি বলতে পারো। At the age of 8, his mother died, এভাবেও লিখতে পারো। his mother died at his 8, তার 8 বছর বয়সে, অথবা at the age of 8, 8 বছর বয়সে his mother died। প্রথম বাক্যটাই তুলনামূলক সহজ, এটা দিতে পারো তোমরা। এরপর আমরা ই নম্বর বাক্যটাতে দেখি, at the same year, একই বছরে he was sent to grammar school of হকশেডের গ্রামার স্কুলে তাকে পাঠানো হয়েছিল ফর এডুকেশন, শিক্ষার জন্য, মানে পড়াশোনা করার জন্য। তো আমরা এটাকে কি করব, কম্পাউন্ড সেন্টেন্স করব। তো কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমরা কি করব, যে এই যে হি ওয়াজ সেন্ট টু গ্রামার স্কুল ফর হকশেড ফর এডুকেশন, এটা তো প্রিন্সিপাল ক্লজ, এটা তো যা আছে তাই, এটাকে তো আমরা আর কিছু করতে পারি না। আমরা এই বাক্যটার ঠিক পূর্বে এইখানে আমরা একটা এন বসাতে পারি এই জায়গাটাতে, আর আমরা প্রথম এই এতটুক দিয়ে এতটুক অংশটা, এটা একটা ফ্রেজ, কারণ এখানে কোনো সাবজেক্ট ভার্ব নেই, তার মানে এটা ক্লজ না, এটা একটা ফ্রেজ। আমরা এই ফ্রেজটাকে করতে পারি কি, একটা ক্লজ বানাতে পারি, অর্থাৎ একটা বাক্য বানাতে পারি। বাক্য বানানোর জন্য আমাকে একটা সাবজেক্ট লাগবে। তো সাবজেক্ট যদি আমরা খুঁজে না পাই, ইট অথবা দেয়ার দিয়ে শুরু করতে পারি, ইট, তারপর একটা ভার্ব নিব, দ্বিতীয় বাক্যের ভার্ব যেহেতু ওয়াজ, এই জন্য বলতে পারি ইট ওয়াজ দ্য সেম ইয়ার, এটা ছিল একই বছর, ইট ওয়াজ দ্য সেম ইয়ার। এরপরে আমরা বলতে পারি যে অ্যান্ড, এবং হি ওয়াজ সেন্ট টু গ্রামার স্কুল ফর এডুকেশন। পরের অংশটা লিখে দিব। এখানে এন্ড হলো কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য, দুই বাক্যের মাঝখানটা। তাহলে দেখো এট দ্য সেম ইয়ার শব্দগুচ্ছটাকে কিভাবে আমরা একটা ক্লজ বানালাম। তোমাদের কিন্তু ফ্রেজ থেকে ক্লজ বানানোর
এই উপায়টা কিন্তু তোমাদের শিখতে হবে। এইভাবে। এরপর 8 নম্বরে বলা আছে কি, দ্য এডুকেশন দ্যাট হি লার্নড, দ্য এডুকেশন শিক্ষা, দ্যাট হি লার্নড যা সে শিখেছিল, ফ্রম দিস ইনস্টিটিউশন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে, হকশেটের গ্রামার স্কুল থেকে সে যে শিক্ষাটা পেয়েছিল, প্লেইড এ বেটার রোল ইন হিজ লাইফ, প্লেইড পালন করেছিল, এই শিক্ষাটা পালন করেছিল বেটার রোল একটা ভালো ভূমিকা, ইন হিজ লাইফ তার জীবনে, তার জীবনে একটা গুরুত্বপূর্ণ বা ভালো ভূমিকা তোমার পালন করেছিল। তাহলে আমরা এটাকে সিম্পল ভাবে চিন্তা করলে এরকম ভাবে করতে পারি যে দ্য এডুকেশন, আমরা এই যে দুই বাক্যের এই যে এখানে যে আমরা রিলেটিভ প্রনাউনটাকে দেখতেছি, এটা একটা হাইলাইট করে নিই। এই রিলেটিভ প্রনাউনটাকে প্রথমত আমাদেরকে উঠিয়ে দিতে হবে, কারণ সিম্পল সেন্টেন্সে কোনো ধরনের কনজাংশন বসে না। তাহলে আমরা লিখতে পারি এরকম ভাবে, দ্য এডুকেশন learned, the education learned by him, যে শিক্ষাটা তিনি পেয়েছিলেন, this institution played a better role in his life, এটা তার জীবনে খুব ভালো ভূমিকা রেখেছিল। তাহলে পরের অংশ আমরা যা আছে তাই লিখে দেব এতটুক। The education learned by him from this institution, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি যে শিক্ষাটা পেয়েছিলেন, played a better role in his life। প্রথম কথা হচ্ছে আমরা এখানে কি করলাম, that যে কনজাংশনটা আছে সেই কনজাংশনটা বাদ দিয়ে দিলাম, সাবজেক্ট, এই যে সাবজেক্ট, তারপরে ভার্বটাকে নিয়ে আসলাম, আর হিটাকে, এই যে হিটাকে আমরা এখানে বাই হিম দিয়ে দিলাম, বাকি অংশ আমরা লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এরপর যশোর বোর্ড 2016, এ করাপ্টেড ম্যান, এইখানে একটা কি লেখা আছে, এটা একটা আর্টিকেল, এটা একটা অ্যাডজেক্টিভ, আর এখানে একটা নাউন। তো ইংরেজিতে তিনটা জিনিস একত্রে থাকলে আমরা এটাকে সিম্পল সেন্টেন্স হিসেবে চিহ্নিত করি। আর সিম্পল সেন্টেন্সের বাক্যটাকে কমপ্লেক্স সেন্টেন্স আমরা যদি করতে চাই তাহলে কিভাবে করতে পারি একটু এভাবে চিন্তা করি, যে মানুষটা, এ করাপ্টেড ম্যান ক্যান ডু এনিথিং এগেনস্ট মোরালিটি, নৈতিকতার বিরুদ্ধে একজন করাপ্টেড ম্যান যে কোনো কিছু করতে পারে। এখন আমরা এটাকে কিন্তু এইভাবে বলতে পারি যে একটা মানুষ যে দুর্নীতিগ্রস্ত, করাপ্টেড, দুর্নীতিগ্রস্ত, তাহলে কথাটাকে এইভাবে লিখতে পারি, শুরু করতে পারি, এ ম্যানকে বলতে পারি হু, তারপরে বলতে পারি a man who is corrupted, তারপরে বাকি অংশ লিখবো can do anything against morality, নৈতিকতার বিরুদ্ধে সে যে কোনো কিছু করতে পারে। a man who is corrupted can do anything against morality, তাহলে আমরা এখানে অতিরিক্ত রিলেটিভ প্রোনাউন এবং তার সাথে ভার্ব নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে ই নম্বর বাক্যতে বলা আছে দ্য ম্যান হু টেক্স ব্রাইব, যে ব্রাইব মানে ঘুষ নেয়, ইজ নেক্সট টু ডেভিল, অর্থাৎ সে একটা শয়তানের মতোই। তো এইখানে দেখো এই যে অতিরিক্ত একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা আছে, কিন্তু সিম্পল সেন্টেন্স করার সময় তো রিলেটিভ প্রোনাউন আমাদের ব্যবহার করলে চলবে না। তো আমরা এটাকে বলতে পারি দ্য ম্যান, আমরা বলতে পারি টেকিং ব্রাইব, যেহেতু আমরা এই যে এখানে এই অংশটুকুকে আমরা প্রিন্সিপাল ক্লোজ ধরবো, তাই আমরা এইখানে ভার্বটাকে আইএনজি করে দেব, টেকিং ব্রাইব, এটাকে মানে
একটা অ্যাডজেক্টিভ করে দিলাম, দ্য ম্যান টেকিং ব্রাইব ইজ নেক্সট টু ডেভিল। The man taking bribe is next to devil. এরপর এক নাম্বার দো বা অলদো যুক্ত বাক্যকে আমরা বলি কি বলি, কমপ্লেক্স সেন্টেন্সের বাক্য বলি, তাই না? তো কমপ্লেক্স সেন্টেন্সের বাক্য যদি দো বা অলদো থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে গিয়ে কি হয় মনে আছে তোমাদের? হ্যাঁ, এটা হয়ে যায় বাট। তো বলা আছে দো উই হ্যাভ স্ট্রাইক ল, যদিও আমাদের কঠোর আইন রয়েছে, উই আর স্টিল এফেক্টেড বাই দি সিভিল, কিন্তু তারপর এই খারাপ যে কাজটা আছে দুর্নীতি, এটাতে আমরা এখনো এফেক্টেড। তো আমরা বলতে পারি যে আমাদের কঠোর আইন আছে বাট কিন্তু উই আর স্টিল এফেক্টেড বাই দিস ইভিল। তো আমরা প্রথম বাক্য লিখে ফেলবো। We have striked law we have striked law দো বা অলদো এই যে দুই বাক্যের মাঝখান কমা, আমরা এই জায়গাটাতে দো বা অলদো থাকলে কম্পাউন্ড সেন্টেন্স কি করি, বাট বসে। তোমরা আগের বাক্যগুলোতেও কিন্তু এই নিয়মটা কিন্তু দেখছো। বাটের পরে আমরা বাকি অংশটুকু লিখব। We have striked law but we are still affected by this evil. এরপর চলে যাই পরের বাক্যে। উই হোপ দ্যাট, আমরা আশা করি যে বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস ইভিল, বাংলাদেশ এই ইভিল থেকে কি হবে, মুক্ত হবে। এটাকে সিম্পল সেন্টেন্স আমরা করব। তো আমরা বলবো উই হোপ বাংলাদেশ, উই হোপ দ্যাট তো কমপ্লেক্স সেন্টেন্সের রিলেটিভ প্রনাউন, আমরা সেটাকে লিখবো না সিম্পল সেন্টেন্সে। উই হোপ বাংলাদেশ, উই হোপ বাংলাদেশ, এখানে আমরা টু বি ব্যবহার করব। এর আগে তোমরা দেখছো টু বি থাকার কারণে আমরা উইল বি ব্যবহার করছি, আবার উইল বি থাকার কারণে আমরা টু বি ব্যবহার করব। উই হোপ বাংলাদেশ টু বি, তারপরে ফ্রি ফ্রম দিস ইভিল। দ্যাট বাদ যাবে কারণ দ্যাট কমপ্লেক্স সিম্পল সেন্টেন্সে বসে না, এটা কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য। এরপর আসো চট্টগ্রাম বোর্ড। অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান উইল শাইন ইন লাইফ, একজন পরিশ্রমী ব্যক্তি উইল শাইন ইন লাইফ, কমপ্লেক্স সেন্টেন্স। তো দেখো এটা সিম্পল সেন্টেন্স আছে, আর সিম্পল সেন্টেন্সে এখানে আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আগে আর্টিকেল এবং নাউনটাকে আগে নিয়ে আসবো। বলতে পারি কি বলতে পারি, এ ম্যান। এ ম্যান কেন বলবো, কারণ ম্যানের ক্ষেত্রে এম কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্টের সাউন্ডের আগে এন বসে না, কি বসে, এ বসে। এ ম্যান হু বলবো কারণ ব্যক্তির ক্ষেত্রে হু, এ ম্যান হু, তারপরে ইজ, ভার্ব নিলাম ইজ, প্রেজেন্ট টেন্স, হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, যে মানুষটা ইন্ডাস্ট্রিয়াস, দ্য ম্যান হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, তারপরে বাকি অংশ উইল শাইন ইন লাইফ। আচ্ছা, এক নম্বর বাক্যে বলা আছে নো ওয়ান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড আনলেস অত যদি না, এটা ইফযুক্ত নেগেটিভ সেন্টেন্সের মধ্যেই কাজ করছে। নো ওয়ান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড, কেউ কোনো মানে রিওয়ার্ড পায় না, পুরস্কার পায় না, আনলেস যদি না হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। আচ্ছা, তা আমরা এখানে বলবো এটা ইফযুক্ত নেগেটিভ বাক্য। তো এটা দুইভাবেই করতে পারি, আমরা প্রথমে প্রথম অংশটা লিখেও করতে পারি। তো আমরা
দেখাই আগে। নো ওয়ান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড উইদাউট ওয়ার্কিং হার্ড। কেন তোমরা জানো সিম্পল সেন্টেন্স করতে গেলে কমপ্লেক্স সেন্টেন্সটা যদি ইফ যুক্ত নেগেটিভ হয় তাহলে সিম্পল সেন্টেন্স করতে গেলে উইদাউট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, উইদাউট ওয়ার্কিং হার্ড। উইদাউট এর পরে মূল ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দিলাম। এখানে আইএনজি যোগ করা আছে, এই যে ওয়ার্কের সাথে আইএনজি যোগ। আবার তুমি বাক্যটাকে এইভাবে বলতে পারো, উইদাউট ওয়ার্কিং হার্ড নো ওয়ান ক্যান, মানে এই অংশটাকে প্রথমে দিয়ে দিতে পারো, উইদাউট ওয়ার্কিং হার্ড কমা তারপরে এই যে এই অংশটুকু উইদাউট ওয়ার্কিং হার্ড নো ওয়ান ক্যান রিসিভ এনি রিওয়ার্ড। আনলেসটা ইফযুক্ত নেগেটিভ সেন্টেন্সের মতো কাজ করছে, তাই আমরা উইদাউট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম। এরপর আমরা সিলেট বোর্ড সর্বশেষ 2016 সালের সর্বশেষ বোর্ড সিলেট বোর্ড, এটা নিয়ে আলোচনা করি। আমরা আজকে ভিডিওটা একটু দীর্ঘ করলাম এই কারণে যে 2016 সালের কোশ্চেনগুলো আমরা একেবারে শেষ করে দিচ্ছি। আমরা এর জন্য 2টা ক্লাস না ব্যবহার করে তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে এবং লিখবে। লং টাইম এগো দেয়ার লিভড এ ইয়াং ম্যান কল্ড রূপলাল। অনেকদিন আগে দেয়ার লিভড এ ইয়াং ম্যান, এক যুবক লোক বাস করত যার নাম ছিল রূপলাল। কম্পাউন্ড সেন্টেন্স করতে বলছে, তো কম্পাউন্ড সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা দুই বাক্যের মাঝখান একটা নির্ণয় করতে হবে, সেইখানে আমরা এন বসাবো, তারপর দ্বিতীয় বাক্যটা লিখব। তো আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি, লং টাইম এগো দেয়ার লিভড এ ইয়াং ম্যান, এইখানে আমরা এন্ড ব্যবহার করব, এন্ড এইখানে লেখা আছে কল্ড রূপলাল, তা আমরা বাক্যটাকে কিন্তু অন্যভাবে একটু বলতে পারি, একদম খুব সহজভাবে বলতে পারি, এন্ড হিজ নেম ওয়াজ রূপলাল। অনেকদিন আগে একজন যুবক লোক বাস করত এবং হিজ নেম ওয়াজ রূপলাল, এবং তার নাম ছিল রূপলাল। হ্যাঁ, এভাবে কিন্তু করতে পারি যে কল্ড রূপলাল বলে ডাকতো, তো রূপলাল বলে ডাকতো মানে কি, যে তার নাম ছিল রূপলাল, হিজ নেম ওয়াজ রূপলাল। কল্ড ফার্স্ট টেন্সে আছে, তাই আমরা ওয়াজটা নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা একটু এটা মার্ক করে দিই, এন্ড। আচ্ছা, তারপর সি নাম্বার বাক্য বলা আছে, ইট ওয়াজ এ বিউটিফুল প্লেস বাট। দেখো বাট মানে কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য। কম্পাউন্ড সেন্টেন্সে বাট বসলে কমপ্লেক্স সেন্টেন্সে কি করব? তো দো বা অলদোর কথা আমাদের মাথায় চলে আসে, যে আমরা বলতে পারি যে যদিও এটা সুন্দর স্থান ছিল, দেয়ার আর এ লট অফ প্রবলেমস। তাহলে আমরা প্রথম বাক্যতে বলবো দো, যদিও, THOUGH, দো, তারপরে এই অংশটুকু লিখবো, দো ইট ওয়াজ এ বিউটিফুল প্লেস, কমা, বাট তো কম্পাউন্ড সেন্টেন্সে পড়ছে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে আর হবে না, এইখানে আমরা নিয়ে আসলাম পরের অংশ, দো ইট ওয়াজ এ বিউটিফুল প্লেস, কমা, দেয়ার ওয়ার এ লট অফ প্রবলেমস। যদিও, এই যে দো ইট ওয়াজ এ বিউটিফুল প্লেস, যদিও এটা সুন্দর স্থান ছিল, দেয়ার ওয়ার এ লট অফ প্রবলেমস, এতে অনেক সমস্যা ছিল। তোমরা এই প্যাসেজটা তোমাদের গল্পে প্রথমেই আছে, সেখান থেকে পড়ছো যে গ্রামটা সুন্দর কিন্তু গ্রামের মানুষগুলো ঝগড়াঝাটিতে লিপ্ত থাকতো এই কারণে। তাহলে আমরা বুঝলাম যে কম্পাউন্ড সেন্টেন্সে যদি বাট থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে দো বা অলদো দিয়ে করব। ই নাম্বার, রূপলাল ডিসাইডেড টু গো, রূপলাল যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য জঙ্গল ইন অর্ডার টু ফাইন্ড পিচ, শান্তি পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? শান্তি পাওয়ার জন্য। তো রূপলাল সিদ্ধান্ত নিয়েছিল যে সে তোমার গ্রামে আর থাকবে না, সে জঙ্গলে চলে যাবে।
কি শান্তি মানে শান্তিতে বসবাস করার জন্য। তো দেখো কেন আসলে সে জঙ্গলে যেতে চায়, ইন অর্ডার টু উইথ এ ভিউ টু, এগুলো উদ্দেশ্যমূলক। তো কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য আমরা প্রথম বাক্যটা যা আছে তাই লিখব। তারপরে আমরা এই ইন অর্ডার টু এর জায়গায় আমরা এখানে লিখব সো দ্যাট, যাতে। তারপরে সাবজেক্ট রূপলালের পরিবর্তে হি ব্যবহার করব। প্রথম বাক্যটা ডিসাইডেড ফার্স্ট টেন্সের আছে, তাই আমরা বলবো কুড। সো দ্যাট হি কুড মূল ভার্ব থেকে বাকি অংশ। সে জঙ্গলে একাকী যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যাতে, সো দ্যাট যাতে, হি কুড ফাইন্ড পিস যাতে সে শান্তি খুঁজে পায়, এই উদ্দেশ্যে আসলে সে গিয়েছিল। তারপরে এক নম্বরে বলা আছে সো হি কালেক্টেড হিজ থিংস, তাই সে তার জিনিসপত্রগুলো সংগ্রহ করতে লাগলো, অ্যান্ড ওয়েন্ট টু লিভ বাই হিমসেলফ, এবং একাকী বাস করার জন্য চলে গেল। আচ্ছা, তো আমরা সিম্পল সেন্টেন্স করব। আমরা বলবো যে তার জিনিসগুলো সংগ্রহ করে সে জঙ্গলে বাস করার জন্য চলে গেল। তো আমরা বলবো যে তার জিনিসগুলো সংগ্রহ করার পর, তাহলে আমরা বলবো আফটার, কালেক্টের সাথে আইএনজি যোগ করে দিব, বলবো কালেক্টিং, আফটার কালেক্টিং হিজ থিংস, কমা, তারপরে দ্বিতীয় বাক্যে সাবজেক্ট লিখবো হি, আর ভার্ব থেকে বাকি অংশ। ভার্ব থেকে বাকি অংশ আমরা লিখে দেব। আফটার কালেক্টিং হিজ থিংস, তার জিনিসগুলো সংগ্রহ করার পরে, হি ওয়েন্ট টু লিভ বাই হিমসেলফ, সে একাকী বাস করার জন্য চলে গেল। এই যে এন্ড হলো কি, এন্ড হলো দুই বাক্যের মাঝখানটা। এখানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে বলবো আফটার কালেক্টিং হিজ থিংস, তার জিনিসগুলো সংগ্রহ করার পর, হি ওয়েন্ট টু লিভ বাই হিমসেলফ, সে একাকী বাস করার জন্য চলে গেল। যে নাম্বার বাক্য দ্যাট নাইট, সে রাতে, হোয়াইল রূপলাল ওয়াজ স্লিপিং, যখন রূপলাল ঘুমিয়েছিল, হি হার্ড এ নলেজ, সে একটা শব্দ শুনতে পেল। তো আমরা সিম্পল সেন্টেন্সে বলবো যে ঘুমানোর সময়, সে রাতে ঘুমানোর সময় রূপলাল একটা শব্দ শুনল। তো আমরা বলবো এইভাবে, that night রূপলাল শুনতে পেল, রূপলাল heard a noise while sleeping, ঘুমানোর সময়। হ্যাঁ, that night রূপলাল heard a noise while sleeping, ঘুমানোর সময় রূপলাল সে রাতে একটা শব্দ শুনতে পেল। অথবা তুমি বলতে পারো, এভাবে উত্তরটা লিখতে পারো, while sleeping এটা ছোট হাতের হবে, while sleeping, কমা, এই যে এখান থেকে এতটুকু লিখতে পারো, রূপলাল heard a noise। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঢাকা বোর্ড অল বোর্ড 2016 শেষ করলাম। তো তোমরা এই বাক্যগুলো নিজেদের খাতায় বারবার প্র্যাকটিস করবে। বোর্ড কোশ্চেন যত বেশি প্র্যাকটিস করবে, বোর্ড কোশ্চেন সম্পর্কে তত ভালো ধারণা সৃষ্টি হবে, আর তোমার মনের মধ্যে একটা বল থাকবে যে আমি এতগুলো বোর্ড কোশ্চেন বাড়িতে প্র্যাকটিস করছি, তো বোর্ড পরীক্ষা বসার সময় তোমার আর ভয় করবে না যে আমি যেগুলো করছি সেগুলোই হয়তো একটু বাক্যটা অন্যরকম আসবে, কিন্তু সেই নিয়মের মধ্যেই আসবে। তো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমার এই বিষয়টাতে ভালো ধারণা আসবে। তো আশা করি তোমরা করবে। তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।